এসএন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ছায়ামুখ। রাত তখন প্রায় 9টা বাজে। কলকাতার ব্যস্ত নিউজ রুম থেকে অনেক দূরে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রাম চণ্ডগড় নিস্তব্ধ হয়ে আছে। এই নিস্তব্ধতা যেন ভয়াবহ। সাংবাদিক অর্ঘ্য সেন ভাড়া করা জিপ গাড়ি থেকে নামলেন। চণ্ডগড়ে আসার কারণ, এই গ্রাম সম্পর্কে প্রচুর গুজব শোনা যায়। বলা হয় পূর্ণিমার রাতে এখানে কেউ নিখোঁজ হয়ে যায়। লোকমুখে শোনা যায় এক রহস্যময় সত্তার কথা, ছায়ামুখ। কেউ বলে সে এক অতৃপ্ত আত্মা, কেউ বলে এক অভিশপ্ত নারী যার মুখ নেই, শুধু একটা ছায়ার মতো অব্যয়। অর্ঘ্য এসব আজগবি গল্প বিশ্বাস করেন না। তিনি এসেছেন সত্যিটা জানতে। গ্রামে ঢুকতেই দেখলেন কয়েকজন বৃদ্ধ চোখ বড় করে তার দিকে তাকিয়ে আছে, যেন তাকে বলার চেষ্টা করছে, তুমি ভুল জায়গায় চলে এসেছো। অর্ঘ্য রাতটা থাকার জন্য গ্রামের একমাত্র অতিথিশালায় উঠলেন। বৃদ্ধ রামলাল দা, যিনি অতিথিশালার দেখভাল করেন, খাবার দিতে এলেন। তিনি গম্ভীর গলায় বললেন, বাবু শহর থেকে এখানে এসেছেন বুঝলাম, কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, সন্ধ্যার পর বাইরে যাবেন না। অর্ঘ্য হেসে বললেন, কেন, ভূতের ভয়? রামলালদা তীক্ষ্ণ চোখে তাকালেন। ভূত হলে ভয় পেতাম না বাবু, এটা ভূতের থেকেও খারাপ কিছু। মানে? আপনারা শহরের মানুষ এসব বিশ্বাস করেন না, কিন্তু এখানে অনেকেরই ছায়ামুখের শিকার হয়েছে। প্রথমে একটা ছায়ার মতো অব্যয় দেখা যায়, তারপর মানুষটা অদৃশ্য হয়ে যায়। সকালে তার ঘরে শুধু কালো হাতের ছাপ পাওয়া যায়, যেন কেউ দেওয়ালের গায়ে হাত রেখেছে কিন্তু আঙ্গুল নেই। অর্ঘ্যের ভেতরে একটা শীতল অনুভূতি খেলে গেল, কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের চোখে এই ছায়ামুখ দেখতে হবে। রাত তখন প্রায় 3টা। অর্ঘ্য জানালার ধারে বসে নোট লিখছিলেন। গ্রামটা যেন মৃত্যুপরীর মতো নিস্তব্ধ। হঠাৎ জানালার বাইরে কিছু একটা নড়ল। অর্ঘ্য তাকিয়ে দেখলেন একটা অস্পষ্ট অব্যয় অন্ধকারের মধ্যেও দৃশ্যমান। দুটো কালো গভীর গর্তের মতো চোখ, মুখের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, যেন অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর মুখ। তারপর সেটা ধীরে ধীরে এগিয়ে এলো। অর্ঘ্য একদম জমে গেলেন, কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ তাকে টেনে নিয়ে গেল। অর্ঘ্য দেখলেন তাকে টেনে ভেতরে নিয়ে এসেছে রামলালদা। দরজা বন্ধ করে তিনি বললেন, আপনি ভুল করছেন বাবু, ছায়ামুখ যদি কাউকে স্পর্শ করে পরে সে আর মানুষ থাকে না। অর্ঘ্য ধাক্কা খেলে বসে পড়লেন। এটা কে? রামলাল গভীর গলায় বললেন, এটা একজন মানুষের আত্মা নয়, এটা একটা অভিশাপ। অনেক বছর আগে এই গ্রামে ছিল এক নারী, দামিনী। লোকজন বলতো তার ছায়া নাকি সাধারণ মানুষের মতো নয়, সেটি অন্ধকার রূপহীন এক বিভীষিকা। গ্রামের কিছু পুরুষ দামিনীকে ডাইনি বলে দোষারোপ করলো। এক রাতে তারা তাকে ধরে বটগাছের ডালে ঝুলিয়ে দিল। মৃত্যুর আগে দামিনী শুধু একটা অভিশাপ দিয়েছিল, আমি ছায়া হয়ে ফিরব, তোমাদের মুখ কেড়ে নেব। সেই থেকে প্রতি পূর্ণিমার রাতে ছায়ামুখ ফিরে আসে। পরদিন সকালে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক যুবক নন্দু নিখোঁজ। তার ঘরের দেওয়ালে পাওয়া গেল সেই কালো হাতের ছাপ। গ্রামের সবাই কাঁপছে, কিন্তু কেউ মুখ খুলছে না। অর্ঘ্য এবার বুঝতে পারলেন এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। তিনি সিদ্ধান্ত নিলেন এই রহস্যের শেষ দেখতে হবে, কিন্তু জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে। রাত প্রায় 2টো। অর্ঘ্য ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লেন। বটগাছের নিচে এসে দাঁড়াতেই হালকা বাতাস বইতে লাগলো।
আর তারপর সামনের অন্ধকার থেকে ধীরে ধীরে কিছু একটা বেরিয়ে এলো। একটা ছায়ার মতো অব্যয়, মুখের কোনো আকৃতি নেই, ছায়ামুখ। অর্ঘ্য ক্যামেরা তুললেন, কিন্তু ক্যামেরা স্ক্রিনে কিছুই ধরা পড়ছে না। হঠাৎ ছায়ামুখ এগিয়ে এলো। অর্ঘ্য দৌড়াতে চাইলেন, কিন্তু শরীর অবশ হয়ে গেল। তার মনে হলো তিনি যেন কোনো এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছেন। একটা ফিসফিস শোনা গেল, আমার ছায়ায় এসো। পরদিন সকালে অতিথিশালার দরজা বন্ধ পাওয়া গেল। কেউ আর অর্ঘ্য সেনকে দেখেনি। শুধু তার ঘরের দেওয়ালে ছিল একটা কালো হাতের ছাপ, যার আঙুল ছিল না। গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের ছায়া নেমে এলো। ও তো পূর্ণিমার রাতে বাইরে বেরিয়েছিল, ও আর ফিরবে না। রামলালদার চোখে উদ্বেগের ছাপ। তিনি ফিসফিস করে বললেন, এই ছেলেটা বড় ভুল করে ফেলেছে। ছায়ামুখ তাকে নিয়ে গেছে। কিন্তু সত্যি কি তাই? অর্ঘ্য আসলেই হারিয়ে গেছে, নাকি সে কোথাও আটকে পড়েছে? সেই রাতের শেষ মুহূর্তের কথা তার মনে পড়েছিল। ছায়ামুখের ফিসফিসানি, আমার ছায়ায় এসো। তারপর অন্ধকার। অর্ঘ্য চোখ খুলতেই দেখলেন তিনি একটা সম্পূর্ণ অচেনা জায়গায়। চারিদিকে কালো কুয়াশা, আকাশ বলে কিছু নেই, মাটি বলে কিছু নেই, যেন এক ছায়ার জগৎ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল চারপাশে ছায়ার মতো অদ্ভুত কিছু অব্যয় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের মুখ নেই। তারা যেন একসময় মানুষ ছিল, কিন্তু ছায়ামুখের অভিশাপে নিজেদের অস্তিত্ব হারিয়েছে। অর্ঘ্য বুঝতে পারলেন তিনি শুধু নিখোঁজ হননি, তিনি ছায়ামুখের জগতে বন্দী। এখানে সময় বলে কিছু নেই, আলো নেই, শব্দ নেই, কিছু ফিসফিসানি। অর্ঘ্য এগিয়ে যেতে থাকলেন। দূরে একটা ছায়ার অব্যয় ধীরে ধীরে স্পষ্ট হলো। একজন নারী দাঁড়িয়ে আছে। অর্ঘ্য বললেন, কে আপনি? নারী ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু তার মুখ নেই। তারপর কণ্ঠস্বর এলো, আমি দামিনী। অর্ঘ্য চমকে উঠলেন, দামিনী? সেই নারী যাকে ডাইনি বলে মেরে ফেলা হয়েছিল? দামিনী বলল, তোমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু সহজে পারবে না। অর্ঘ্য বললেন, কিন্তু তুমি কি ভূত? দামিনী বলল, আমি শুধুই এক ছায়া। আমাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আমি এখন প্রতিশোধ চাই না, আমি শুধু মুক্তি চাই। অর্ঘ্য জানতে পারলেন ছায়ার জগতে আটকে থাকা সব আত্মা মূলত ছায়ামুখের শিকার। কিন্তু পালানোর একটাই উপায় আছে, ছায়ামুখের আসল রূপ দেখতে হবে। দামিনী বলল, ছায়ামুখের অভিশাপ কাটাতে হলে তাকে তার আসল মুখ দেখাতে হবে, কিন্তু সেটা ভয়ঙ্কর, সবাই টিকতে পারে না। অর্ঘ্য দ্বিধায় পড়লেন, তিনি কি এই ভয়ঙ্কর পরীক্ষা নিতে পারবেন? অর্ঘ্য ছায়ামুখকে খুঁজতে বেরোলেন। বটগাছের নিচে সেই বিকৃত ছায়া নড়ছিল। ধীরে ধীরে ছায়ামুখ মুখ তুলল। অর্ঘ্য প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু পরের মুহূর্তেই একটা বীভৎস পচাগলা মুখ, যার চামড়া নেই, চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত, আর মুখ থেকে বিরাট কালো ধোঁয়া বেরোচ্ছে। অর্ঘ্য অনুভব করলেন তিনি আর চিৎকারও করতে পারছেন না, কিন্তু তিনি চোখ ফেরালেন না। তিনি জানতেন তাকিয়ে থাকতে হবে, কারণ তবেই অভিশাপ ভাঙবে। হঠাৎ চারপাশের অন্ধকার কাঁপতে লাগলো। ছায়ামুখ একটা বিকট চিৎকার করে, তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। অর্ঘ্য চোখ খুললেন। দেখলেন তিনি গেস্ট হাউসে শুয়ে আছেন। রামলালদা আর কিছু গ্রামবাসী তার পাশে দাঁড়িয়ে আছে। আপনি ফিরে এসেছেন? অর্ঘ্য ধীরে ধীরে উঠে বসলেন। তিনি জানতেন তিনি ছায়ার জগৎ থেকে ফিরে এসেছেন, কিন্তু আসলেই কি সব শেষ হয়ে গেছে? ঘরের দেওয়ালের দিকে তাকাতেই তার শরীর জমে গেল। সেখানে একটা কালো হাতের ছাপ। এইবার সেটা কার? গল্পটি এখানে সমাপ্ত, নাকি নতুন শুরু? এই দ্বন্দ্বর মাঝেই গল্পটি সমাপ্ত করলাম। যদি আপনারা গল্পের পরের অধ্যায়গুলো শুনতে চান, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব পরের অধ্যায়গুলো আপনাদের জন্য নিয়ে আসতে।
গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, যাতে এ ধরনের গল্প আপনাদের জন্য প্রতিনিয়ত আনতে পারি। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেল SN হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।